This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। একেবারেই যে অনুষ্ঠানটি শুরু করছি তার নামটি দেখে আপনারা নিশ্চয়ই কেউ কেউ তো বুঝতেই পারছেন ডেফিনিট করে। আর কারুর কারুর হয়তো মনে এই সন্দেহটা রয়েছে যে হঠাৎ করে এরকম একটা নাম কেন। নামটি হচ্ছে কামব্যাক ক্যামাক স্ট্রিট। ক্যামাক স্ট্রিট বলতে ক্যামাক স্ট্রিট বলে সাহেবি সেই রাস্তাটির কথা থেকেও আজকের দিনে কিন্তু অনেক অনেক বেশি বিখ্যাত হয়ে গেছে একটি কারণেই, যে যুব নেতা, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সে, এবং সেই অফিসটি এত চমৎকার, সে বিবরণে আমি পরে যাব। এখন কথাটা হচ্ছে কামব্যাক অভিষেক এটাও বলা যেতে পারে, কামব্যাক কানাক স্ট্রিট এটাও বলা যেতে পারে। যে কোনো কিছুই বলি না কেন নেহাতি ফালতু কথা হয়ে যাবে। তিনি গেলেন কবে যে কামব্যাক করছেন? দেখুন, একটা কথা তো পরিষ্কার বলতে হয়, আমি বারবার বলেছি, প্রতিটি এপিসোডে বলেছি যখনই অভিষেকের প্রসঙ্গ এসছে, যে গত 50 বছরে এত যে কজন তরুণ উঠেছে, এত শিক্ষিত এবং এত পাণ্ডিত্য নিয়ে খুব কমই এসেছে। এক শশী থারুরকে আমি দেখেছি, কিন্তু শশী থারুরের সংগঠন করার কোনো ক্ষমতা নেই, হি মে বি গুড, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওভারঅল একেবারে চমৎকার এবং ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট পলিটিশিয়ান, ইয়াং পলিটিশিয়ান রাদার। এবং তাকে প্রশংসা করার অনেকগুলো কারণ আছে, কারণ তার ব্যক্তিগত জীবন যেটি, সেটি কিন্তু আমি অনেকটাই জানি, যেটা আপনাদেরকে আজকে বলতে চাই। অভিষেকের এই ক্যামাক স্ট্রিটের অফিস বা ইত্যাদি এটা কিন্তু এখন গোড়ার দিন থেকে নয়। অভিষেক কিন্তু কষ্ট করেই অনেকটা স্কুল লাইফ কাটিয়েছে, ওই কালীঘাটের ওই বাড়ির মধ্যেই থাকতো সবাই মিলে, বা একটু এদিক ওদিকে। অভিষেক পড়াশোনা ভালো ছিল। অভিষেক কিন্তু গ্র্যাজুয়েশন করে এমবিএ তে চান্স পায় দিল্লি ইউনিভার্সিটির একটি কলেজ, এবং দিল্লি ইউনিভার্সিটিতে তিনি এমবিএ পড়তে যান। এবং এমবিএ পড়ার জায়গা থেকে আমি আপনাদেরকে বলি, সৌভিক বেরা বলে এক ভদ্রলোক, তিনি এখন কলকাতার একটি প্রসিদ্ধ গাড়ি কোম্পানির জেনারেল ম্যানেজার, অথরিটি। এবং তার কাছ থেকে শোনা ঘটনা, কারণ অভিষেককে আমি জিজ্ঞেস করিনি, ভাই তুমি পড়াশোনা যখন করেছো কি কি করেছো দিল্লিতে বা কি বৃত্তান্ত, অদ্যর অব্দি কথা হয়নি। তো একটা কথা আমাকে সৌভিক বলেছিল যে, প্রসূনদা জানেন যে আমার থেকে জুনিয়র ছিল অভিষেক, কিন্তু আমরা যখন দিল্লির হোস্টেলে থাকতাম তখন শনিবার রোববার আমাদের একটা পার্টিতে আমরা যেতাম, মানে ফুর্তি ফার্তা করতে আর কি। তা যাই হোক, যখন অভিষেকের মানে সেকেন্ড ইয়ার চলছে, তখন অভিষেককে অনেক সময় বলা না সেকেন্ড ইয়ার চলছে, হ্যাঁ, তখন এরা বোধহয় ফাইনাল ইয়ারে পৌঁছে গেছে, মানে পাস আউট এরকম টাইমে। আরে কি সারাদিন বই মুখে নিয়ে বসে আছিস, চল 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 ঘুরে আসি। বলে ওই সময়টা আমি দেখতাম যে অভিষেক কোথাও যেতেন না, বড় জোর বাইরে গেলেন, একটু হেঁটে চলে আসলেন, একটু হয়তো কোথাও হাঁটাচলা করলেন, তো এইটুকুই অভিষেক করতেন। আর বাকি বই মুখে দিয়ে বসে থাকতেন, লাইব্রেরিতে যেতেন। তার যে ফ্রেন্ড সার্কেল ছিল একেবারে ভয়ঙ্কর রিজার্ভ, কম কথা বলা। তো সেটা দেখে আমাকে সৌভিক বেরা বলেছিল যে অভিষেকের এই ব্যাপার স্যাপার গুলো আমার ভীষণ ভাল লেগেছিল। ইট ইজ নট নেসেসারি কি ছাত্র আন্দোলন করে তবেই রাজনীতিতে আসতে হবে, এমন কোনো কথা কোথাও লেখা নেই। নরেন্দ্র মোদী ছাত্র ছিলেন কিনা সেটা আমার জানা নেই, তা তিনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী, তিনি কোন স্যার ছাত্র আন্দোলন করে এসছেন ভাই? তিনি তো দেশের প্রধানমন্ত্রী হইল আজ 11 বছর কমপ্লিট করে। তো সুতরাং ওটার কোনো দরকার নেই, মানে তিনি কতটা গ্রহণযোগ্য এবং তার অ্যাকসেপ্টেন্সির জায়গা থেকে তিনি কতটা দলকে চালাতে পারবেন, সব থেকে বড় কথা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, এটা বড় কথা নয়, হতেই পারে, কিন্তু এটাও তো বাস্তব। আমাদেরও বয়স হচ্ছে, আমি 81 থেকে দিদির সঙ্গে রাজনীতিতে, তার কাছে আমার হাতে খড়ি বলতে পারেন।
তো তারপরে তো সাংবাদিক জগতে এসে সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু অভিষেকের ব্যাপার যেটা, অভিষেক কিন্তু পড়াশোনা করেছে এমবিএ, এবং এমবিএ তে একটা চ্যাপ্টার থাকে হিউম্যান অ্যান্ড রিসোর্স। ইটস এ ভেরি টাফ সাবজেক্ট, চট করে কেউ নিতে চায় না। এই হিউম্যান অ্যান্ড রিসোর্স, এইচআর যেটাকে বলা হয়, প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে এইচআররা থাকেন, এবং এইচআরদের কাজ হচ্ছে যে কোম্পানিতে যারা কাজ করেন, সেটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন, বা অ্যাসোসিয়েট থাকে, ধরুন টাটা স্টিলে তো আর গুণে শেষ করা যাবে, 30,000 লোক কাজ করে, 25-30,000 লোক। তো এই এইচআর এর যে টপ থাকেন, তার কাছে কিন্তু সমস্ত তথ্যাদি থাকে যে কোথায় কি হচ্ছে, কার কি সুবিধা, কার কি অসুবিধা ইত্যাদি। এই সাবজেক্টটা মানে এইচআরটা কিন্তু একেবারে পার্টিকুলারলি এমবিএ এর একটি চ্যাপ্টার, যেটা অভিষেকের অত্যন্ত প্রিয় বিষয়, এবং এটাকে আত্মস্থ করেছে এবং দুর্দান্ত লেটার মার্কস পেয়েছিল অভিষেক কিন্তু এই হিউম্যান অ্যান্ড রিসোর্সে, এবং এটা তার পছন্দের সাবজেক্ট, এবং তিনি সঠিকভাবেই দলে এসে তার সেই এমবিএ তে পড়া হিউম্যান অ্যান্ড রিসোর্সটিকে তিনি ক্যাপিটাল করেছেন, এবং ক্যাপিটাল করাতে যে দলের ভালো হয়েছে বলাই বাহুল্য, এটা তো বাস্তব। তিনি যখন দলে আসেন সাম টাইম অফ 2012, এবং ধীরে ধীরে তিনি প্রবেশ করেন 2014-এ, তিনি মোটামুটি ভাবে দলের দায়িত্ব পান সাংসদ হিসাবে, এবং তার পরবর্তী অধ্যায়ে তো তিনি যুব সভাপতি হন। তার আগে শুভেন্দু অধিকারী ছিলেন। একটা ব্যাপার আপনাদেরকে বলি, শুভেন্দু অধিকারী তো ছাত্র রাজনীতি করেছেন, যাই করুন না কেন, শুভেন্দু অধিকারী পলিসি ম্যাটার তৈরি করতে পারতেন না। এবং তখন তৃণমূলের যে পলিসি ম্যাটার, একা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা ট্যাকল করতে হতো, যে আমি এই করব, ওই করব, সেই করব ইত্যাদি। তো এটা তো করা যেতেই পারে, কারণ মমতাকে দেখে আজকেও ভোট হয় এবং 2026-ও ভোট হবে, তিনি মুখ, এবং এ ব্যাপারে কারুর কোনো বিতর্ক নেই, কোনো কিছু নেই। এবং আপনারা অনেকেই বলেন অভিষেক পন্থী না মমতা পন্থী, এই পন্থা পন্থীর কোনো ব্যাপারই দলটির মধ্যে নেই। আপনারা বোকা বনছেন যুগের পর যুগ, এবং কেউ যদি মনে করে অভিষেক ঘনিষ্ঠ, মমতা ঘনিষ্ঠ, মমতা ঘনিষ্ঠ তো অনেকেই, আমি নিজেই মমতা ঘনিষ্ঠ, তো এরকম কোনো ব্যাপার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আচ্ছা আরেকটি কথা বলে দিতে পারি, যে একটা দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং সর্বভারতীয় সভানেত্রী হচ্ছেন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাদের মধ্যে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়, তাদের মধ্যে নিশ্চয়ই ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার আছে, যে না এটা আমার পছন্দ না, বা এটা আমার পছন্দ হতেই পারে। কিন্তু কখনো এমনটি হয় না যে না তুমি বলছো আমি মোটেই তোমার কথা শুনবো না, বা ওই ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি নানান জায়গাতে যখন চাপ সৃষ্টি হয়েছে, তখন বলেছে অভিষেক তো দল ছেড়ে বেরিয়ে গিয়ে একটা মিনি দল তৈরি করে মমতাকে হারিয়ে, ইত্যাদি ইত্যাদি গাল গল্প। আমরা বরাবর দেখেছি যে ইডি সিবিআই থেকে বেরিয়ে এসে অভিষেক পুরো রংবাজি করেছে। অভিষেকের একটা চুলও ছিঁড়তে পারবে না, এত বড় কথাটা বলে রাখলাম, লিখে রাখ। হি ইজ ফেয়ার অ্যান্ড ফ্রেশ। তিনি ব্যবসা করেছেন, ব্যবসা বাড়িয়েছেন, তার অ্যাসোসিয়েশন আছে, ইত্যাদি ইত্যাদি, ওই অবধি, এবং অফিস মেনটেন করছেন। এবং আপনাদেরকে বলি যে অভিষেকের অফিস যেটি ক্যামাক স্ট্রিটে বলুন বা কালীঘাটের যে বাড়ি বলুন, দুটি জায়গাতেই আমি যেতে পেরেছি। এবং আপনাদেরকে একটা কথা বলি, যে অনেক আঁটো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবো বরং অনেক ইজিয়ার। আপনি রিকোয়েস্ট করে চিঠিপত্র লিখে হ্যাঁ আমি যেতে চাই, এই ব্যাপার বললে হয়তো আপনি যেতেও পারেন, বা কালী পুজোর দিন তো তার দরজা খোলাই থাকে, যে কেউ তো আসে টুক করে কালী পুজো দেখে চলে যায়, অনেকে বিজয়া দশমীর পর প্রণাম করতে যান। অভিষেকের বাড়িতে প্রবেশ করা কিন্তু, বা তার অফিসে প্রবেশ করা কিন্তু বেশ কঠিন, কারণ তিনি এমন ভাবে গোপনীয়তাটা রেখেছেন, যেটা অন্তত রেজিমেন্টেড পার্টির মধ্যে হয়ে থাকে, যে আমি কেন আমার সমস্ত ব্যাপারটা এক্সপোজ করব সবার কাছে, কারণ আমাদের কিছু প্ল্যানিং থাকতে পারে, প্রোগ্রামিং থাকতে পারে ইত্যাদি। এবার আমি কি কি দেখেছি নিশ্চয়ই বলবো না, সেটা গাদ্দারি হয়ে যায়। কিন্তু আমি দারুণ তার বাড়িতে বলুন, বাড়ির অফিসে বলুন, এবং তার ক্যামাক স্ট্রিট অফিসে তো বেশ কয়েকবার গেছি, ওয়ার্মলি রিসেপশন পেয়েছি। এবং আপনি জানবেন যে তার আত্মসহায়ক বা তার ঘনিষ্ঠতম, যিনি মোটামুটি প্রোগ্রামিং গুলো চালান ক্যামাক স্ট্রিটে, তার নাম হচ্ছে সুমিত রায়, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাইয়ের মতন। এই যে আমার বাচকটা অপারেশন হয়েছে, সেটা সুমিতের কল্যাণেই হয়েছে। আমার পক্ষে দেওয়া তখন সম্ভব ছিল, আজকেও 48,000 টাকা পকেট থেকে দেওয়া সম্ভব, মেডিকেল কলেজে করে দিয়েছে, যে দাদা তুমি যাও, হয়ে যাবে। তা ভাই, আমি যদি তৃণমূলের কাছ থেকে কোনো উপকার পেয়ে থাকি, ওই সিঙ্গল ঘটনা, একটি ঘটনা, কারণ আমার দরকার কি আছে তার কাছে গিয়ে আমার এটা এই করতে হবে, আমার একটা ওই করতে হবে, করে দাও। আমি তো হ্যাংলামি করি না, আমি তো আগের দিনও বলেছি যে আমি নীতিগত ভাবে যতটা পেরেছি সৎ থেকেছি, যতটা কেন আদন্ত সৎ থেকেছি।
তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জায়গাটা আরেকটা ব্যাপার হয়েছিল, আমার আই কার্ড নিয়ে একটা সমস্যা হচ্ছিল সাম টাইম অফ 2017-18, সেই সময়টা আপনার ওই ইস্টার্ন বাইপাসের ধারে যে তৃণমূলের অফিস ছিল, সেখানে শুনলাম অভিষেক আসছে, আমি শটান গিয়ে হাজির হন। অভিষেক ছিল, ইন্দ্রনীল সেন ছিল। তিনি তো ইন্দ্রনীল সেন তো আপনারা জানেন যে তথ্য বেতারের তথ্য এবং জনসংযোগের তিনি প্রতিমন্ত্রী। তাই আমি বললাম যে অভিষেক দেখো এইটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে, কার্ডটা নিয়ে অনেকদিন ধরে, এটা কিছুতেই ইয়ে করে। তো অভিষেক বলছে যে এই ইন্দ্রনীল দাগ এটা করে দিচ্ছ না কেন? তারপর ইন্দ্রনীল পরের দিনই ডেকে বলে আরে তুমি তো আমাকে ডাইরেক্ট বলতে পারতে। আমি বললাম তোমাদের বলেছি তো অনেকবার, কিন্তু হচ্ছিল না, সঙ্গে সঙ্গে হয়ে গেল। দ্যাট ইজ অভিষেক। আরেকটা অভিষেকের যে গুণ রয়েছে, সেই গুণটা হচ্ছে কি ভয়ঙ্কর, যেটা হওয়া উচিত, এবং সেটা সেই শিক্ষাটা সে এই মানে মাস্টার ডিগ্রি, মানে যেটা এমবিএ বলে, যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যার মধ্যে এইচআর তার প্রিয় সাবজেক্ট, সেটা তিনি যখন করেছেন, তিনি কতগুলো শিক্ষা নিয়েছেন, যে শিক্ষাটা অত্যন্ত জরুরি একটা রাজনৈতিক নেতার কাছে। এই গুণটা কিন্তু আমি আবারও বলবো, এই গুণটা কিন্তু অস্বাভাবিক রকম নরসিমহা রাওয়ের ছিল, তার পরবর্তী অধ্যায়ে নরেন্দ্র মোদীর ছিল, বা নরেন্দ্র মোদীর আছে। এই গুণটা কিন্তু অভিষেকের অসম্ভব আছে। অভিষেক ঘনিষ্ঠ সাংবাদিক বলে কিছু নেই, মানে অভিষেকের কাছের সাংবাদিক, অভিষেকের ভালো লাগার সাংবাদিক, অভিষেকের সঙ্গে গুড়গুড় গুড়গুড় করে এরকম সাংবাদিক, এই ব্যাপারটি কিন্তু অভিষেক কোনোদিনও টলারেট করেনি। তার একটা ছোট ঘটনা বলি। অভিষেক এটা পছন্দ করেন এই কারণে যে অভিষেক মনে করে যে সাংবাদিক টিম তার প্রোগ্রাম কাভার করছে, সে হয়তো 1 নম্বর পত্রিকা বা 1 নম্বর টিভি চ্যানেলের হতে পারে, আবার 10 নম্বর পত্রিকা বা 10 নম্বর টিভি চ্যানেলের হতে পারে। তার কাছে দুজনই সমান, এবং দুজনেই যখন সফর করে, অভিষেক প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়াল কথা, এবং তাদের সঙ্গে কেমন আছো, কি বৃত্তান্ত, অসুবিধা হচ্ছে না, হয়তো দেশের বাইরে গেছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে দুটি ঘটনা বলছি। একটি হচ্ছে গিয়ে ত্রিপুরা নির্বাচন, অভিষেক গিয়েছিলেন সেখানে, সেখানে তার গাড়ি ফাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, আপনারা জানেন। তা কলকাতা থেকে বিভিন্ন টিভি চ্যানেল গিয়েছিল সেখানে। তো সেখানে তো অনায়াসেই তিনি 1 নম্বর চ্যানেলকে ডেকে খাতির যত্ন ইত্যাদি করতেই পারতেন, তা মোটেই করেননি। তিনি যে হোটেলে উঠেছিলেন, তার উপরে যে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, সেগুলো মিটে টিটে যাওয়ার পর তিনি প্রত্যেককে ব্রেকফাস্টে ডাকলেন, সিম্পল খাওয়া দাওয়া, টোস্ট, অমলেট, চা ইত্যাদি। তো তিনি প্রত্যেকের সঙ্গে সেখানে গল্প করলেন, প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেককে ফোন করে ডাকা হলো যে তোমরা এসো, এসে তোমরা কথাবার্তা বলো। দ্যাট ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এই ব্যাপারগুলোতে হয় কি, কিছু কিছু সাংবাদিক বলুন, তাদের একটু পায়তারা বেড়ে যায় আর কি, যে আমি দিদির কাছের লোক, ওগুলো ওগুলো অভিষেক পছন্দ করে না। অভিষেকের কাছের লোক কোনো সাংবাদিক কেউ বুক ফুলিয়ে বলতে পারে না। আমি এখন বলছি যে হ্যাঁ, আমি তার অফিসে গেছি, ওয়ার্মলি রিসেপশন পেয়েছি, তার অফিসে কি কি দেখেছি বা না দেখেছি, কিভাবে কাজকর্ম হয় এবং কিভাবে তিনি এগোচ্ছেন, তার কোনো বিবরণ আমি আপনাকে দেবো না, খালি একটা হিন্টস দেবো। কিন্তু এই হিন্টসটা দেবো তারপরে দ্বিতীয় ঘটনাটি বলে ছোট্ট করে। সেটা হচ্ছে যে দিল্লিতে তিনি যখন আন্দোলন করেছিলেন, তিনি তো জানেন যে রাজ্যপালের বাড়ির সামনে একটা আন্দোলন করেছেন, পরে তিনি দিল্লিতে যান যে কিছু পাচ্ছি না ইত্যাদির জন্য। বাস ভাড়া করে এখান থেকে কিন্তু লোক গিয়েছিল, এবং সাংবাদিকদের জন্য একটি বাস ছিল, এবং সাংবাদিকদের যেন কোনো অসুবিধা না হয়, তারা যাতে টয়লেট ঠিক মতো করতে পারে, 2 দিন 3 দিন লেগেছিল, তাদের সমস্ত ব্যবস্থা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে রেখেছিলেন, এবং ইন্ডিভিজুয়াল কারোর জন্য না। সেখানে 1 নম্বর চ্যানেলের সাংবাদিক যতটা সুবিধা পেয়েছে, একেবারে এতিবেতি সাংবাদিক সেও সেই রকমই সুবিধা পেয়েছে। দ্যাট ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর নেতা ইত্যাদি, আপনাদেরকে বলি অভিষেক ঘনিষ্ঠ বলে কোনো কথা নেই। হ্যাঁ, অনেকেই হয়তো অভিষেকের সঙ্গে যোগাযোগ করেন, বা সুমিতের কাছে গিয়ে বলে যে আমার এলাকাতে। সুমিত একটা কম্পিউটার, আপনাদেরকে বলি, কারণ অভিষেকের পক্ষে সম্ভব না সবসময় অফিসে বসে থাকা বা ক্যামাক স্ট্রিটে বসে থাকা। অভিষেকের 1000 ঘন্টা কাজ আছে, দিল্লিতে তিনি যাচ্ছেন, এদিকে ওদিকে যাচ্ছেন। সুমিত সমস্ত অফিসটাকে কম্পিউটারের মতো মাথায় রাখে, কোন জেলাতে কে আছে, কি বৃত্তান্ত ইত্যাদি একেবারে মানে কণ্ঠস্থ বলে দেবেন তিনি একেবারে পটাপট করে। অ্যান্ড দ্যাট ইজ সুমিত রায়। তো অভিষেকের একেবারে রাইট হ্যান্ড বলতে পারেন। এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে অভিষেকের একটা টিম কাজ করছে অলওয়েজ, এবং তারা অলওয়েজ কম্পিউটারের সামনে বসে আছে, কোন চ্যানেল কি দেখাচ্ছে থেকে শুরু করে কোন জেলায় কি হচ্ছে, একদম কম্পিউটারাইজলি প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসছে, সেটা সুমিত চেক করছে, কোনো স্পেশাল কিছু থাকলে অভিষেককে জানাচ্ছে, এবং ওইটুকুই। এবং আরেকটি কথা ছোট করে বলে বিরতিতে যাব, সেটা হচ্ছে যে এই ধরনের অর্গানাইজড ওয়ার্ক সাধারণত আমাদের বাংলার
বা ভারতবর্ষের খুব কম টিমই করে থাকেন। বিজেপির অবশ্যই আছে, 10% আছে। সিপিএম এরও এত অর্গানাইজড পার্টি মানে অফিস কালচার নেই যেখান থেকে অপারেশন হয়। এবং আপনাদের এও বলি যে আইপ্যাক থেকে প্রশান্ত কিশোর হয়তো বেরিয়ে গেছেন, কিন্তু তার টিম অর্থাৎ তার যে জৈন কিন্তু পুরোপুরি কাজ করছেন, করবেন, এবং 2026-এর জন্য বিশেষ বিশেষ প্ল্যান রয়েছে, যেটা বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। গতকাল বিকেল 5টায় প্রবীর প্লাসে আমি প্রবীরদার কথাগুলো শুনছিলাম, সেগুলো আর রিপিট করতে চাইছি না। আপনারা একটু প্রবীর প্লাসটা দেখে নেবেন। প্রবীরদা যা যা বলেছে যে অভিষেকের কামব্যাক কি, একেবারেই তা না। তিনি বলেছেন যে সব ঠিকই আছে। আমি শুধু ছোট ছোট কয়েকটা কথা বলতে চাই। অভিষেক স্ট্যান্ডিং কমিটি যেটা রয়েছে তার একজন মেম্বার, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি, এবং তিনি দুটো প্রশ্ন করেছেন গত পরশুদিন দিল্লিতে গিয়ে। কিন্তু দিল্লিতে যাওয়ার আগে তিনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন যে পার্টিটার একটা কন্ট্রোল তার হাতে রয়েছে। খুব সামান্য আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝতে পারবেন, তারপরে আমি আমার বক্তব্যে যাব। একটু দেখে নেব যে কি বলেছেন দমদম বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু দেখবো। দলের সিদ্ধান্ত রদবদল এখন জেলা স্তরে হয়েছে, পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে, দলের মধ্যে আলোচনা করে, সবার সাথে কথা বলে, জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করব। এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে। আপনারা সকলে জানেন, এটা প্রকাশিত হয়েছে গত পরশুদিন। এবং কোথায় কি থাকবে কি না থাকবে, পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে, তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন, কেউ সহসভাপতি হয়েছেন, কেউ সম্পাদক হয়েছেন। যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবে। সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি, তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায়। দল যারাই পরিশ্রম করেছে, যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। শুনলেন, একেবারে পরিষ্কার ব্যাপার। এবং আপনারা জানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি করে দিয়েছেন সেটা অভিষেকের সঙ্গে কথা না বলে যে বলেছেন এমনটি নয়, একেবারে ভেতরের কথা বলছি যে অভিষেক সব জানে। আর অভিষেকের ঘনিষ্ঠ মানে সেই দারুণ কিছু পাবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা শুনেছিলাম কোন একটা সময় যে ডক্টর সেন, শান্তনু সেন নাকি অভিষেক ঘনিষ্ঠ। তাকে যে সরিয়ে দেওয়া হলো এবং রাজ্যসভায় ফের টিকিট দেওয়া হলো না এবং তাকে বেশ কড়া ব্যবস্থা নেওয়া হলো, এটা কিন্তু অভিষেকের সম্মতি ছিল।
এবং যা যা পরিবর্তনের জায়গা থেকে আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলকে তাকে একটু ডাউন করে দেওয়া হলো, কারণ অনুব্রত মোর দ্যান পার্টি হয়ে যাচ্ছে একটা জেলাতে, যার জন্য অনেক কমপ্লেন আসছিল, সেটা কিন্তু ক্ষতি হওয়ার জায়গায় যাচ্ছিল আগামী নির্বাচনে, ফলে তাকে একটু ডাউন করে একটা কমিটি তৈরি করে দেওয়া হলো। আরেকটি ব্যাপার হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেটা বিতর্ক হয়েছিল, এবং অভিষেক নিজেও সুদীপের হয়ে প্রচার করেননি, এবং সুদীপের কারণেই নাকি তাপস রায় দল থেকে চলে গেছেন, যে তাপস রায় অভিষেক ঘনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি যেগুলো শোনা গিয়েছিল, সেই জায়গা থেকে বলি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রাসরুট লিডার নন, কোনোদিনই ছিলেন না। তো ফলে একসময় প্রিয়রঞ্জন দাসমুন্সির পেছন পেছন ঘুরতেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে একেবারে দিল্লির নেতা হয়েছে, তাই দিল্লিতেই থাকুন। তাকে এলাকার সভাপতিত্ব থেকে নিস্তার দেওয়া হয়েছে, যে অনেক হয়েছে ভাই, এবার রেস্ট করো বা দলকে সাহায্য করো, ওই চেয়ারম্যান ফেয়ারম্যান ইত্যাদি। তো যাই হোক, আবার অরূপ রায়কে নেওয়া হয়েছে হাওড়াতে, তাকে তার মনে হয়েছিল যে অরূপ রায় সেটা কাজ করবে। আমি বলছি আপনাদেরকে দায়িত্ব নিয়ে, যে যা কমিটি হয়েছে প্রত্যেকটা কিন্তু অভিষেক জানে, হয়তো 19-20, আপনারা দেখবেন জেনারেল সেক্রেটারি তো 1 ডজনের মতন ছিল আগেই, অরূপ বিশ্বাস ছিল, ববি ছিলেন, কুণাল ঘোষ ছিলেন, ইত্যাদি অনেকে ছিলেন, আরো হাফ ডজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে সব মিলিয়ে 12, 14, 15 জন থাকবেন। এবার কে সব থেকে বেশি প্রভাবশালী জেনারেল সেক্রেটারি সে ধরতে পারা মুশকিল, কিন্তু আপনাদেরকে বলি সেই কন্ট্রোলটাও কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনেকটাই কিন্তু তার কাঁধে নিয়ে নিয়েছেন। আপনারা জানেন যে বিভিন্ন টিভি চ্যানেলে, যেটা প্রবিদ্যা বলেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে যে বসা হচ্ছিল তাতে অনেকে ছাটাই কাটাই হয়েছিল, তাতে ক্ষতিই হচ্ছিল আমি মনে করি, কারণ বহু টিভি চ্যানেলে তৃণমূলের পক্ষ থেকে কাউকে পাঠানো হচ্ছিল, সাজানো কিছু লোক বসছিল এবং তারা ভুলভাল কথা বলছিল, মানে ইডিয়েটের মতন কতগুলো কথাবার্তা বলছিল, ফলে সেই জায়গাটা থেকে এখন হার্ডলি একটি চ্যানেল বাদ দিয়ে প্রত্যেকটি চ্যানেলে কিন্তু প্রতিনিধি পাঠানো হচ্ছে, এবং তাদেরই পাঠানো হচ্ছে যারা জুঝতে পারে সজল ঘোষের মতন উদ্ধত চিৎকার চাকমিচি করা রাউডি ক্যারেক্টারের বিরুদ্ধে, বা শতরূপ ঘোষের মতন মিষ্টি মিষ্টি চিবিয়ে চিবিয়ে কথা বলার জন্য যিনি বিখ্যাত, তাদের সঙ্গে যোজার মতন লোক কিন্তু পাঠানো হবে, এবং সেটা কিন্তু ক্যামাক স্ট্রিট থেকেই ডিসিশন নেওয়া হবে, এই জায়গাগুলো কিন্তু পাক্কা। অর্থাৎ 2026-এর আগে রণাঙ্গনটা পুরো পরিষ্কার করে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার ভোটের ব্যাপার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটে দাঁড়াবেন, কিন্তু সর্বত্রই তিনি প্রচারটা করবেন, কিন্তু প্রচারের আগে যে জমিটিকে রাখতে হয়, যেটাকে নার্চার করেছেন অভিষেক নিজে, তার টিম এবং আইপ্যাক, একটা কম্বাইন, মানে সেটা আপনাদের ঠিক বিবরণ এখান থেকে দিতে পারছি না, টোটাল একেবারে আলিপুরদুয়ার থেকে শুরু করে সুন্দরবন অব্দি প্রত্যেকটি জায়গার খবরাখবর ক্যামাক স্ট্রিটে আছে, এবং ক্যামাক স্ট্রিটে আছে প্রতিটি লোক, যারা ক্ষুদ্রাতে ক্ষুদ্র লিডার, তিনি কি করছেন দেখুন। একটা বাস্তব তো কথা অভিষেক বলেছেন, যারা কাজ করছেন, এই যে সোশ্যাল নেটওয়ার্ক আমরা যেটা করি ইউটিউব, তাদের তো একটা অংশ জানপ্রাণ লড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করছেন, দে ডোন্ট হ্যাভ এনি রিটার্ন, তাদের কোনো রিটার্ন নেই, যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এরা চালাতে পারবে কি, এদের বন্ধ করে দেওয়া যেতে, এদের অর্থনৈতিক সমস্যা আছে কি, সে ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই। আমি অবশ্যই এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব যে অর্থনীতিটা থেকে দূরের ব্যাপার, যে অন্তত আপগ্রেড করা। আজকে বিজেপির হয়ে যারা ইউটিউবে কাজ করছে, দেখা যাচ্ছে 2 লাখ 2.5 লাখ ভিউ হচ্ছে, কারণ বিজেপির অফিস থেকে সেগুলোকে শেয়ার করা হচ্ছে, যেটা কিন্তু আইটি সেল যেটা তৃণমূলের আছে অত্যন্ত দুর্বল, সেই দিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়ের কিন্তু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এই ইউটিউব যারা অন্তত সত্যিটা বলছেন তাদের পাশে কিন্তু আসা উচিত বলেও আমি মনে করি। কাজে নিশ্চয়ই তার দৃষ্টিকোণে সেটা থাকবে, কারণ আমি যে অনুষ্ঠানটি করছি সেটা অভিষেক অব্দি পৌঁছাবে, এই অ্যাসিওরেন্সটা দিচ্ছি এখান থেকে বসে, যে আমরা কিন্তু, আমি বলছি না যে ফের মমতা আসুক বা তাকে ফিরিয়ে আনো ইত্যাদি, কিন্তু বিকল্প তো কিছু নেই, ওটা তো একটা এলেবেলে পার্টি যারা করছে হিন্দুত্ববাদ, আলতু ফালতু কথাবার্তা, অশিক্ষিততে ভর্তি, তারা আসলে তো দেশটা জঞ্জালে এবং হিন্দি ভাষীতে চলে যাবে, আপনি নিরামিষ খেতে হবে আর সারাদিন হিন্দি কথা বলতে হবে। সে নিয়ে আমি অন্য এপিসোড করব, সেটা একটা স্পেশাল এপিসোড হয়তো আগামী দিনেই করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই হিন্দি ভাষী বা হিন্দি কালচার বা এই ধরনের সংস্কৃতি যাতে বাংলায় ঢুকতে না পারে, সেটাকেও তো রেজিস্ট করা দরকার, তার জন্য তো একটা টিমকে কাজ করতে হয়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার পর এলাকায় যাবেন, তিনি কতগুলো ভাষণ দেবেন, এটা কি তার একার দায়িত্ব? বাকিদের কাজটা কি? আমি দেখেছি বিভিন্ন নেতা টেতারা তারা ফেসবুকে ছবি ছাড়েন, তিনি কি করছেন সেই ছবিটা ছাড়েন, তাদেরকে কখনো দেখিনি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদের হয়ে যে কথা বললেন,
তার কোনো লক্ষণ তাদের কথাবার্তা বা তাদের কোনো জায়গাতে দেখিনি। এটা অত্যন্ত দুর্বল জায়গা। কারণ আজকে কিন্তু ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্ক 20% লোক দেখে, এবং 20% ভোট পেতে গেলে কিন্তু আমি মনে করি তৃণমূলের অনেক বেশি স্ট্রেংথ দেওয়া দরকার কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের দিকে, যেটা তাদের দুর্বল। এবং একই সাথে বলি যে দুটি মানে সহজলভ্য কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লিতে গিয়ে দুটি প্রশ্ন তুলেছেন। একটা হচ্ছে, যেটা আমরা এই অনুষ্ঠানেও বলেছি, যে 4জন না 5জন ওই 26 জনকে খুন করেছে তাদেরকে ধরা গেছে? মানে এত ধ্বংসাত্মকের মধ্যে তারা কি মৃত না জীবিত, এটা কৈফিয়ত দিতে হবে। তার বলিষ্ঠতা আছে, সেই প্রশ্নটা তুলেছে। এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, তিনি পরিষ্কার আরেকটি বার্তা দিয়েছেন যে তিনি মানে দিল্লি যা চাইবে সেরকম ধরনের প্রতিনিধি তাদের কাছে পাঠানো হবে না, সেটা কিন্তু ঠিক করতে হবে। এবং আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেট আওয়ে বলেছেন যে এই সেনাদের পক্ষে এবং পাকিস্তানের উগ্র হামলার যে কাণ্ড কারখানা হচ্ছে তার প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক যে আবার ফুল ফর্মে ফিরে এসছেন, তিনি তো জাননি কোথাও, ফুল ফর্মে যে ফিরে এসছেন, সেটা একটা ছোট্ট ঘটনা আমি ধরতে পেরেছিলাম। সেটা হচ্ছে বিধানসভাতে যখন দেখলাম যে তাপস সাহার মৃতদেহের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালা দিচ্ছেন। তা তো বিধানসভা একটা কশ্মীর কালও যান না, এবং তিনি সেখানে গিয়ে দেখালেন হি ইজ দ্য লিডার, ইন অ্যাবসেন্স অফ মমতা ব্যানার্জি হি ইজ দ্য লিডার। সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। ফলে এই কতগুলো টুকরো টাকরা ছবি 2026-এর নির্বাচনের দিক থেকে আমি মনে করি শুভ। এবং পথটা যদি ক্যামাক স্ট্রিট থেকে পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায়, যেটা 2021-এর ভোটে হয়েছিল, যেটা 2024-এর ভোটে হয়েছে, যেটা 2026-এর ভোটে হতে চলেছে, তাহলে একবার এই যে ছবিটা দেখুন, এখানে তো অনেক তাবড় নেতারাই মালা দিতে আছে। এখানে অভিষেক এলেন কেন? অভিষেক এলেন কারণ হি ইজ দ্য লিডার। সেটা কিন্তু একটা প্রমাণপত্র তিনি দিয়ে গেলেন। তিনি বিধায়ক না, কশ্মীরকালও থাকেননি, তিনি 3বার সাংসদ হয়েছেন বিশাল ভোটে, কোনোদিন হারেননি। তো এটাই অভিষেকের যে আগমন ফের ফুল ফর্মে ফর 2026, সেটা কিন্তু তিনি প্রমাণ দিয়েছেন। এবং এই প্রমাণটি তিনি দিয়ে তিনি দায়িত্বটা নিয়েছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র আপত্তি নেই। ফলে ইটস আ টাইম অফ অভিষেক ব্যানার্জি। এবং এখানে পিসি ভাইপোর কোনো বৈরিতা নেই। ওই বিজেপির থেকে কিছু, এর থেকে কিছু, তার থেকে কিছু, বা ওই ফেসবুকে কিছু, আমি অভিষেকের লোকটোক, এসব বাওয়াল কথাতে যাবেন না। কারণ অভিষেক যা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বুদ্ধি, বার্তা এবং তার HR হিউম্যান রিসোর্সের উপর পুরোপুরি ভরসা রাখেন, এবং টিম অভিষেকের উপর সম্পূর্ণ ভরসা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 2026-এর নির্বাচনটা কিন্তু টাফ, নট সো ইজি। সেই যুদ্ধটাকে জয় করতে গেলে সেনাপতি হিসাবে তো অভিষেককেই দরকার। এবং মুখটা থাকবে মমতার, এবং যুদ্ধটা করবেন, মানে কৃষ্ণ হচ্ছেন মমতা আর অর্জুন হচ্ছেন গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ করছি, ভালো থাকবেন, আপনাদের দিনটি ভালো যাক। নমস্কার, আদাব।